হ্যালো আমার পলিটিক্যাল সায়েন্স ওয়ারিয়াররা, তোদেরকে স্বাগত জানাচ্ছি তোদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায়। আমি তোদের পলিটিক্যাল সায়েন্সের ফ্যাকাল্টি রাজেশ্বরী ম্যাম চলে এসেছি তোদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। তাহলে শুরু করার আগেই তোদের একটা কৌতূহল আসতে পারে, ম্যাম কোন চ্যাপ্টারটা আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানটা একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই সময় দাঁড়িয়ে যেই চ্যাপ্টার থেকে তোদের সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে, জেনারেলি আমাদের কিন্তু একটা প্যাটার্ন ফলো হয়, কিন্তু তার সাথে সাথে যেহেতু এখন আমরা একটা বিশ্ব যুদ্ধের সম্মুখীন হতে চলেছি, তাই জন্য এমন একটা চ্যাপ্টার রয়েছে তোদের সিলেবাসে যেখান থেকে কিন্তু এক্সপেক্টেডের থেকেও বেশি নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, সেই চ্যাপ্টারটা কি? সেই চ্যাপ্টারটা তোদের ফার্স্ট চ্যাপ্টারটা যথেষ্ট বড়, প্রচন্ড বড়, 30 পাতার উপর চ্যাপ্টারটা। অল টুগেদার অনেকগুলো পেজ রয়েছে, খুব মনোটোনাস, তোদের হয়তো ভালো লাগবে না। আমি অলরেডি অনেক বড় বড় ক্লাস নিয়ে তোদেরকে ছোট ছোট করে কনসেপ্টগুলো বুঝিয়েছি। এখন তোদের পরীক্ষার আগে যাতে তোদের কোনো সমস্যা না হয়, তাই জন্য আমি তোদের একটা ওয়ান শটে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে ডিসকাশন করব। ইন শর্টে চেষ্টা করব আমার প্রিয় ছাত্রছাত্রীরা যাতে নাম্বার ক্র্যাক করে আসতে পারে এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে। তোরা পরেও অনেক যখন স্কুল খুলবে বা ক্লাস করবি, দেখবি যে এই চ্যাপ্টারটা খুব মনোটোনাস লাগছে, খুব বোরিং লাগছে। ঠিক আছে, টিচাররাও তোদেরকে বোঝাবে, অন্য জায়গা থেকেও তোরা বুঝবি, কিন্তু আমি যেইভাবে বোঝাবো সেইভাবে শোনার পর তোদের মাথায় জিনিসগুলো গেঁথে যাবে, আমি সেটা তোদেরকে প্রমিস করছি। কেন? কারণ আমি বলবো, তোরা অডিও শুনবি, প্লাস এখানে হাইলি ইনফোগ্রাফিক সব রয়েছে যেগুলো তোদের মনে রাখতে খুব কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কেন? কারণ এটা তোদের ভবিষ্যতের প্রশ্ন। ঠিক আছে, তো চল বেশি আমরা আর জিনিসটাকে বড় না করে তাড়াতাড়ি খুব শর্টে, ঠিক আছে, পুরো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফার্স্ট চ্যাপ্টারের নাম কি? ঠান্ডা লড়াই। জানিস আমরা কোল্ড ওয়ারের পুরো বিষয়টা এখানে পড়েছি। ঠিক আছে, ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব, ঠিক আছে, একটি যুদ্ধহীন যুদ্ধের ইতিহাস, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটার নাম। চ্যাপ্টারটার নাম দেখেই এত বড় লাগে যে মনে হয় বাবা কি না কি রয়েছে এতে, তাই না? এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে যেটা আছে আমি একদম জলঘোলা করে আমার পলিটিক্যাল সায়েন্স ওয়ারিয়ার্সদের মাথায় ঢুকিয়ে দেবো, যাতে তারা পরীক্ষার সময় মনে করতে পারে যে ম্যাম পড়িয়েছিল, রাজেশ্বরী ম্যাম পড়িয়েছিল, আর আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে জিনিসগুলো। তো শুরু করি। দেখ কি বলেছে, ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা ও ধারণা। আচ্ছা, ঠান্ডা যুদ্ধটা কি? ঠান্ডা যুদ্ধটা কি হঠাৎ করে তো শুরু হয়ে যায়নি। ঠান্ডা যুদ্ধটা তো একদিনে শুরু হয়ে যায়নি। যেহেতু আমি বারে বারে আগেও আমার ভিডিওগুলোতে বলেছি, যদি না দেখে থাকিস তোরা কিন্তু পরে আমি আমার টিমকে বলবো, আমার সমস্ত ভিডিও এমনিও থাকবে, ঠান্ডা যুদ্ধের পুরো লিঙ্কগুলো দেখবি ডেসক্রিপশনে থাকবে, ওই লিঙ্কগুলোতে গিয়ে ক্লিক করে করে কিন্তু দেখে নিতে পারিস আমার কনসেপ্ট ভিডিওগুলো। আর ইন শর্টে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝাচ্ছে। ঠান্ডা যুদ্ধ হলো 1945 সালের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে সরাসরি যে যুদ্ধ হয়নি। ঠিক আছে, দুটো শিবির ছিল যাদের মধ্যে কখনো যুদ্ধ ডিরেক্টলি হয়নি, কিন্তু ইনডিরেক্টলি তারা একে অপরের সাথে যুদ্ধগত একটা পরিস্থিতিতে জড়িয়েছে। এটা কি ছিল? এটা কি ডিরেক্ট ওয়ার ছিল? না, এটা একটা ইনডিরেক্ট ওয়ার ছিল। এটা কি ছিল? এটা একটা যুদ্ধের নতুন কৌশল ছিল, যেখানে মতাদর্শগত লড়াই ছিল। এটাকে কি বলে? মতাদর্শগত লড়াই। ঠিক আছে, এটাকে কি বলে? মতাদর্শগত লড়াইয়ের যুদ্ধ। এখানে কি সমস্যা হয়েছিল? মতাদর্শ নিয়ে সমস্যা হয়েছিল। মতাদর্শগত লড়াই। ঠিক আছে, মতাদর্শগত লড়াই, যেখানে বিশ্বের দুটি বৃহত্তম দেশ, বৃহত্তম কান্ট্রি, যারা বিশ্বের অনেকটা কিছু অংশ নিয়ে রয়েছে, যারা বিশ্বের একটা বড় গ্লোবাল স্টেকে রয়েছে, তারা মিলে যখন একে অপরের সাথে মতাদর্শকে কেন্দ্র করে লড়াই করেছিল, সেটাকে আমরা কিন্তু কি বলছি? ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, এই ঠান্ডা যুদ্ধটা আমরা তাহলে কাকে বলছি? মতাদর্শগত একটা লড়াই। 1949 সালে তাহলে সংজ্ঞা কি বলছে? 1949 সালের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে সরাসরি যুদ্ধ বৃদ্ধ না হলেও যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, তাকেই আমরা ঠান্ডা লড়াই বলি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর কি বলছে? শব্দের উৎপত্তি। আমাদের যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কথাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমাদের এই ঠান্ডা লড়াই কথাটার উৎপত্তি হয়েছে বার্নার্ড বারুদ সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধ কথাটি বার্নার্ড বারুদ সর্বপ্রথম ব্যবহার করছেন।
তিনি জনপ্রিয় করেন ও ওয়াল্টার লিপম্যান তার দ্য ডক্ট্রিন তার আমেরিকান পোস্ট ডক্ট্রিন পত্রিকায় মানে এই পত্রিকার মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট এটা লেখা শুরু করেন। ঠিক আছে, ঠান্ডার লড়াই শব্দের উৎপত্তিটাও এখান থেকে ঘটছে। আর এটার একটা কি বলবো, বার্নার্ড বারুচ এবং ওয়াল্টার লিপম্যান এরা দুজনেই কিন্তু আমাদের ঠান্ডা লড়াই শব্দটা একজন জনপ্রিয় করে আর একজন প্রথম ব্যবহার করছে। এই দুই ব্যক্তি কিন্তু এটা কিন্তু পিওয়াইকিউতে আমাদের আসে, যেটা আমি তোদেরকে কোল্ড ওয়ারে কনসেপ্ট ভিডিওর যে পিওয়াইকিউ, ঠিক আছে, কনসেপ্ট ভিডিওর পার্ট 4 এ দেখবি আমি কিন্তু সব পিওয়াইকিউ কিন্তু ডিসকাস করেছি, সেটা একবার দেখে নিস অবশ্যই। ঠিক আছে, তো কি বলছে বার্নার্ড বারুচ আর ওয়াল্টার লিপম্যানের কথা। ঠিক আছে, এখানটা আমরা দেখতে পাচ্ছি একটা কথা রয়েছে, বিশ্বের মানচিত্র আঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটা লেখা রয়েছে উষ্ণ শান্তি। উষ্ণ শান্তি, উষ্ণ শান্তি কেন? ঠান্ডা যুদ্ধ, উষ্ণ আবার শান্তি, একটা কন্ট্রাডিক্টরি কথা না, একটা বিপরীত ধর্মী কথা না? উষ্ণ শান্তি আবার কি হয়? উষ্ণ শান্তি মানে যখন ঠান্ডা যুদ্ধ চলছে, সেই ঠান্ডা যুদ্ধটা কেন উষ্ণ শান্তি হলো? কারণ দুটো দেশের কাছে, সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর যাকে আমরা বলি, আর আরেকটা কি ইউএসএ, ঠিক আছে, ইউএসএ, এই দুজনেই ছিল মহাশক্তিধর দেশ। এদেরকে কি বলে? মহাশক্তিধর দেশ। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? মহাশক্তিধর দেশ। কেন মহাশক্তিধর দেশ বলি? কেন ম্যাম একে কেন মহাশক্তিধর দেশ বলি? কারণ এদের কাছে নিউক্লিয়ার পাওয়ার ছিল, মানে পারমাণবিক অস্ত্র ছিল, যার মাধ্যমে এরা বিধ্বংসী ভাবে একে অপরকে কিন্তু ক্ষতি করতে পারতো। তোরা যদি মনে করে দেখিস, এই 1945 তার আগে আমাদের বিশ্বযুদ্ধ হয়েছে। ঠিক আছে, আমাদের বিশ্বযুদ্ধ চলছে। ঠিক আছে, বিশ্বযুদ্ধ চলছে, কত নম্বর? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে। আর সেই সময় এই দুটো দেশ একে অপরের সাথে একটা শিবিরে ছিল। ঠিক আছে, মিত্র শক্তি আর অক্ষ শক্তি। এবার মিত্র শক্তির মধ্যে কিন্তু এরা ছিল ইউএসএ আর ইউএসএসআর, একই শিবিরের মধ্যে থেকে এদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন একে অপরের প্রতি একটা কি মতাদর্শগত ভিন্নতা দেখা দিয়েছিল। এবার এই মতাদর্শগত ভিন্নতা এতটাই তীব্র আকার ধারণ করেছিল, যার ফলে কি হয়েছে? যার ফলে এই ঠান্ডা যুদ্ধ তৈরি হয়েছে, যেখানে একটা দেশ অন্য দেশকে কি করছে? প্রক্সি ওয়ারের মাধ্যমে, প্রক্সি, PROXY, প্রক্সি ওয়ার মানে সরাসরি যুদ্ধ না করে একে অপরে, যেরকম আমরা, ঠিক আছে, আমরা যখন স্কুলে যাই, কলেজে যাই, আমাদের বন্ধু বান্ধবীরা যখন আসে না, তার অনুপস্থিতিতে আমরা কি করি? প্রেজেন্ট ম্যাম করে দিই। ঠিক আছে, প্রেজেন্ট স্যার করে দিই। এই যে প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট স্যার করে দিই, এটাকে বলে কি? প্রক্সি লাগানো। এবার এই প্রক্সি মানে আমরা ডিরেক্টলি ওই বন্ধুটা আসছে না, কিন্তু বন্ধুর হয়ে কাজ করে দেওয়া। ঠিক আছে, সেরকমই প্রক্সি ওয়ার হলো কি? একে অপরে এই দুটো দেশ ইউএসএ আর ইউএসএসআর একে অপরের সাথে ডিরেক্টলি ইনভলভ হচ্ছে না, এক একটা মিত্র বা জোট গঠন করছে। ঠিক আছে, এইবার জোটের যে অন্তর্ভুক্ত দেশ, সেই দেশগুলোর মাধ্যমে একে অপরের সাথে যুদ্ধ করছে। ঠিক আছে, যার মধ্যে আমরা কোরিয়া ওয়ার, ঠিক আছে, তারপর আমরা দেখতে পেয়েছি ভিয়েতনাম ওয়ার, এরকম বিভিন্ন রকমের যুদ্ধ কিন্তু আমরা ঠান্ডা যুদ্ধকালীন অবস্থায় দেখতে পেয়েছি। ঠিক আছে, সুয়েজ ক্যানাল ক্রাইসিস, ঠিক আছে, আর তারপর হচ্ছে হলো আমাদের কিউবা ক্রাইসিস, এরকম বিভিন্ন রকমের ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিকালীন অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাই কিনা? আচ্ছা, তারপর কি বলছে? বিশ্লেষকদের মতে কিন্সগার একে পুরুষদের একটি নতুন কৌশল, ঠিক আছে, পুরুষদের একটা নতুন কৌশল বলে অবহিত করছে। পুরুষদের একটা নতুন কৌশল মানে যেখানে পুরুষ মানে কি? যারা ওয়ার্ল্ড লিডার, দুই দেশেরই ওয়ার্ল্ড লিডার, যেখানে একে অপরের সাথে যুদ্ধে যাচ্ছে না, কিন্তু একে অপরকে এমন ভাবে হেনস্থা করছে প্রত্যেকটা গ্লোবাল প্ল্যাটফর্মে, যেখানে দেখা যাচ্ছে কি এরা একে অপরকে সহ্য করতে পারছে না, কিন্তু রাজনীতি করে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কে বলেছে? আমাদের কিন্সগার। ঠিক আছে, হেনরি কিন্সগার। এবার নেক্সট স্লাইডে দেখ কি বলছে? আদর্শগত লড়াই, যেটা আমি বললাম কি মতাদর্শগত বা আদর্শগত লড়াই নিয়ে এটা চলছে। কি বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র বহুদলীয় গণতান্ত্রিক, ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থা, এই দুটো দেশের মধ্যে কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা ছিল? হঠাৎ করে মতাদর্শগত লড়াইটা কেন হলো? কারণ ফার্স্ট কি বলছে?
দুটো দেশের যে ব্যবস্থা, ঠিক আছে, দুটো দেশের যে কাঠামোটাও দেখতে পাচ্ছি আমরা সেম। দেখ খুব সুন্দর করে এই চারটার মাধ্যমে তোদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কেন এই যুদ্ধটা হতে অনিবার্য ছিল। একদিকে লাল দিয়ে আমাদের সোভিয়েত ইউনিয়ন, কারণ এটা কি ছিল, সোশ্যালিস্ট কান্ট্রি ছিল, তাই তো, সোশ্যালিস্ট কান্ট্রি ছিল ইউএসএসআর, ঠিক আছে। এরা কি মতাদর্শ নিয়ে চলছিল, এরা এরা একদলীয় শাসন ব্যবস্থা, মানে ওখানে একটা দলই। আজকের দিনে দাঁড়িয়ে ওখানে কিন্তু পুতিন অনেক বছর ধরে কিন্তু ওখানে রাষ্ট্রপতি হয়ে রয়েছে। এবার তোরা বুঝতে পারছিস যে ওখানে কিন্তু আর কোনো অন্য ধরনের পার্টিকে এরা অ্যালাউ করছে না, অন্য দলকে এরা অ্যালাউ করছে না। তো তার মানে তোরা বুঝতে পারছিস কি ওখানে একটা দলই বহু বছর ধরে শাসন করছে। তার মানে কি এখন তো বর্তমানে রাশিয়া হয়েছে, তার আগে ইউএসএসআরেও কিন্তু তাই হয়েছিল, একদলীয় একটা দল থাকবে, অন্য দলকে এরা মানে উঠতে দেবে না, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি মার্কিন যুক্তরাষ্ট্রে কি বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, ওখানে রিপাবলিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি, এই দুটো পার্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, যারা একে অপরের সাথে ইলেকশনে লড়াই করে। তারপর কি মতাদর্শ, অর্থনৈতিক ব্যবস্থা কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ, মুক্ত বাজার, ঠিক আছে। আর আমাদের এই সোভিয়েত ইউনিয়নের ব্যবস্থাটা কিরকম ছিল, সাম্যবাদ, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা। মুক্ত বাজার মানে কোন রকমের রেস্ট্রিকশন সরকার কিন্তু পুট করছে না। সরকার কি মুক্ত বাজার বলতে বলতে কি ইউএসএ তে যেরকম কোন রকমের যখন ট্যাক্স বা কিছু থাকে, ট্যাক্স কালেকশনের জন্য বা কিছুর জন্য অনেক সময় কি করে, ধর এটা একটা ইউএসএ, ঠিক আছে, ইউএসএ কান্ট্রি, এখানে আমি ইউএসএ, আমাদের ইউএসএ কান্ট্রি, এখানটা আমি বাইরের থেকে মানে ব্রাজিল, ধর পাশাপাশি কি আছে, ব্রাজিল, ঠিক আছে, চায়না যেটা আমাদের সাম্প্রতিককালে হলো 2026 জানুয়ারিতে যেটা আমরা দেখলাম, একটা টার্ম উঠেছিল ট্রেড ওয়ার, ঠিক আছে। ট্রেড ওয়ারটা কি ছিল, বেসিক্যালি ট্রাম্প কি করছিল, ট্রাম্প চায়নার উপর 100% ট্যারিফ লাগিয়েছিল, ঠিক আছে, শুল্ক লাগিয়েছিল, 100% শুল্ক, মানে যে কোনো দ্রব্য যখন চায়নার থেকে ইউএসএ তে ঢুকবে, ওটার দাম যদি ইউএসএ তে মানে যদি 10 টাকা হয়ে থাকে, আমি টাকাতে বোঝাচ্ছি, ওয়ানে বোঝাচ্ছি না, তো টাকা হয়ে থাকে, সেটা যদি ইউএসএ তে আসলে সেটা $110 হবে। এবার সে এত টাকা, 10 টাকার জিনিস 110 টাকা আসছে, তো তার মানে কি বাজারটাকে আর মুক্ত রাখতে দিচ্ছে না। সরকার যখনই এইসব অর্থনৈতিক ব্যবস্থাতে নিজেদের হস্তক্ষেপ দেখানো শুরু করবে, তখন সেটা আর মুক্ত বাজার থাকবে না, যেটা আমরা দেখতে পারি। এটা কিন্তু আমরা ইউএসএ তে আগে দেখতে পাইনি। ট্রাম্প যখন এখন সেকেন্ড যখন রাউন্ডে এসছে সরকারের ব্যবস্থা মানে সরকার হয়ে, তারপর থেকে কিন্তু এই কি বলবো পাগলামোটা শুরু হয়েছে। তার আগে কিন্তু এই পাগলামোটা ছিল না ইউএস এর। আর সাম্যবাদ কি ছিল, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা, যেখানে রাষ্ট্র এই যে এই ট্যারিফ মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে কিন্তু একটা অর্থ ব্যবস্থাকে কন্ট্রোল করার চেষ্টা করে, ঠিক আছে। ন্যাটো 1949-এ গঠিত করছে একটা জোট, এদের জোট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জোট ছিল, আর সামরিক জোটের মধ্যে আর হচ্ছে হলো এদের ইউএসএসআর এর কি ছিল, ওয়ার্সো প্যাক্ট করেছিল কত খ্রিস্টাব্দে, 1950-এ, ঠিক আছে। এই দুটোরই ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যাটো আর আমাদের ন্যাটো, যেটা আমরা বারবার দেখতে পেয়েছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, কিন্তু বারবার ন্যাটোর কথা বারবার আমরা দেখতে পেয়েছি, বারংবার ন্যাটো কিন্তু সব জায়গায় এই সাম্প্রতিক কালে কিন্তু খবরে উঠে এসছে। তো এই দুটো ডেট কিন্তু মনে রাখা খুব প্রয়োজনীয়। আর তোমাদের দাদা দিদিদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও কিন্তু এটা এসেছিল, ঠিক আছে। ন্যাটো কি, ন্যাটো হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমী জোট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে দল ভারী করা ব্যাপারটা সেটা করেছে। যেরকম তোর যেরকম আমি ক্লাসেও বুঝেছি যে যুদ্ধ লেগেছে, ঠিক আছে, দুজনের মধ্যে মারামারি লেগেছে, স্কুলে মারামারি লেগেছে। এবার দুই পক্ষ বলছে তুই দেখবি আমি আমার ছেলেকে রাখবো, ঠিক আছে, আমার ছেলেদেরকে রাখবো, ঠিক আছে, আর আরেক পক্ষ বলছে তুই দেখবি তাহলে আমি আমাদের ছেলেদেরকে ডেকে নিচ্ছি, ঠিক আছে। এই যে এই ছেলেদের ডাকা বিষয়টা কি হয়, এরকম ভাবে আমরা দল ভারী করি, ঠিক আছে, আমরা দল ভারী করি না, যে এরকম যুদ্ধ লেগেছে, ভাই কোথায় আছিস বলতে, এখানে যুদ্ধ লেগেছে, একটু মানে একটু দ্বন্দ্ব লেগেছে, একটু আয়তো, এখানে আয়তো, এবার ফোন করে আমরা বন্ধুদেরকে ডাকাডাকি করি, ঠিক আছে। ডাকাডাকি কেন করি, কারণ আমরা দলটাকে ভারী করে, আমার দলটাকে এসে তুই দেখবি আমি কে, তুই চিনিস, আমি এখানে চল, আমার জায়গায় চল, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, 10টা ছেলেকে নিয়ে চলে আসবো। এই যে 10টা ছেলে নিয়ে আসা, এই যে এই ন্যাটো গঠনের মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রগুলোও কিন্তু কি করছিল, 10টা রাষ্ট্রকে নিজের দলে ভারী করার জন্য নিয়ে আসছিল, ঠিক আছে। তো এরা ন্যাটো গঠন করেছিল, আর ইউএসএসআর কি করেছিল, ওয়ার্সো গঠন করেছিল, ঠিক আছে। তারপর কি ক্যান্টনমেন্ট বা
কৌশলগত লক্ষ্য কি ছিল? কন্টেনমেন্ট বা সাম্যবাদের বিস্তার রোধ। ঠিক আছে, কন্টেনমেন্ট নীতি যেটা নিয়ে এসেছিল, মানে যেখানে যেখানে ইউএসএসআর তার কি বলবো আধিপত্যটাকে বিস্তার করার চেষ্টা করছিল, তাকে আতুর ঘরেই মেরে ফেলার যে ব্যবস্থাটা, সেটাকে আমরা কি বলি? কন্টেনমেন্ট ব্যবস্থা। ঠিক আছে, মানে হচ্ছিল এরকম আতুর ঘরের ব্যবস্থাটা কি, মানে ধর একটা সদ্যজাত শিশু যখন কি বলবো মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে, তখন ওদের 14 দিন একদম রেস্ট্রিক্টেড জায়গায় রাখা হয়। এবার এই যে এই বিষয়টা, মানে কি সদ্যজাত উৎপন্ন হওয়া একটা শিশু, তাকে আমরা একটা রেস্ট্রিকশন, একটা ভালো এনভায়রনমেন্টে রাখছি যাতে তার কোনো ক্ষতি না হয়। তারপর এক সপ্তাহ বা 14 দিন বা 15 দিন পর যখন সেই শিশুটা একটুখানি বাইরের পরিবেশের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখন আমরা তাকে ওই জায়গা থেকে বাইরের পরিবেশে নিয়ে আসি। এই ব্যবস্থাটাকে আতুর ঘর বলে। তো সেরকমই এই ইউএসএ সেই টার্মটাকে ইউজ করেছে, যেখানে 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 সোশ্যালিস্ট কান্ট্রি গড়ে উঠতে চায়, ঠিক আছে, যেখানে যেখানে আমাদের কমিউনিজম গড়ে উঠতে চায়, যেখানে যেখানে সাম্যবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, যখনই মাথাচাড়া দিয়ে উঠবে ওখান থেকে ওদেরকে মেরে ফেলা। বোঝা গেছে? তো এটাকে বলে কন্টেনমেন্টের নীতি। ঠিক আছে, আর কৌশলগত দিক থেকে এরা কি, মানে সোশ্যালিজম কি, মানে ইউএসএসআর কি ধরনের নীতি গ্রহণ করেছিল? বিশ্বব্যাপী সাম্যবাদী প্রভাব বিস্তারের নীতি। ঠিক আছে, তারপর কি আছে? তারপর অবিশ্বাসের বীজ এবং সংঘাতের সূচনা। অবিশ্বাসের বীজ কিভাবে তৈরি হলো? পারস্পরিক অবিশ্বাস, পারমাণবিক অস্ত্রের গোপনীয়তা এবং ইয়ালটা ও পটসডাম চুক্তি লঙ্ঘন। ঠিক আছে, এবার যখন এই ফার্স্ট যখন ইউএসএ নিজেদের পারমাণবিক শক্তি তৈরি করলো, হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেললো, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা পটসডাম আর ইয়ালটা সম্মেলন করে, যেখানে বলা হয় যে যেটা এই মারণাস্ত্রগুলো যেগুলো তৈরি হয়েছে, সেগুলো যাতে আর তৈরি না করা হয় বা এগুলোর বিস্তার যাতে তৈরি করা না হয়। ঠিক আছে, তো এই সময় দাঁড়িয়ে এদের কাছে ইউএসএসআর এর কাছে কি করে মানে একটা পারমাণবিক শক্তি তৈরি করার যে গোপন তথ্য সেটা পৌঁছালো, সেটা কিন্তু ওপেনহাইমে খুব ভালোভাবে, যদি তোরা বইটা দেখে থাকিস তাহলে কিন্তু বুঝতে পারবি যে ওপেনহাইমারের যে বিষয় বইটা হয়েছে, সেটা পারলে একবার দেখিস। ঠিক আছে, সেখানে বুঝতে পারবি যে কিভাবে আমাদের এই পারমাণবিক অবিশ্বাস তৈরি হলো, কনফারেন্সে কিভাবে নিউক্লিয়ার মানে বোমা তৈরি হলো, পুরো জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। তারপর যে পুরো হিস্ট্রিটা, যেটা প্লটটা কিন্তু একে ঘিরেই, এই আমাদের ঠান্ডা যুদ্ধকে ঘিরেই কিন্তু হচ্ছে। সেই সময় যখন আমাদের পারমাণবিক বোমা তৈরি হচ্ছে ইউএস এর দ্বারা, সেই সময়ও কিন্তু এই ঘটনাটাকে পুরোভাবে মানে আমার ওপেনহাইমারের যে বইটা আছে ওটার পুরো সিন মনে পড়ছে, যেখানটা দেখানো হয়েছে যে কিভাবে সমগ্র একটা সায়েন্টিস্টের দল, ওপেনহাইমার যাকে লিড করেছিল, তারা পুরো সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়ায় গেছে, সেখানে গিয়ে নিজেদের পরিবার নিয়ে থাকা শুরু করেছে, থেকে তারপর ওরা পুরোটা ডেভেলপ করেছে। তো এই যে গোপনীয়তাটা এত বেশি গোপন করে রাখা হয়েছিল কেন? যাতে এই যে এই সূত্রগুলো বা এই তত্ত্বগুলো, এগুলো যাতে অন্যর কাছে না চলে যায়। ঠিক আছে, তো চলে গেল, ইউএসএসআর নিজের পারমাণবিক বোমা অলরেডি তৈরি করে ফেললো, এবং ইউএসএ বলল যে আমাদের যে এই চুক্তি ছিল, সেই চুক্তিগুলোকেও কিন্তু লঙ্ঘিত করা হলো, এই লঙ্ঘনটা করা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হলো। ঠিক আছে, তারপর কি বললো? পূর্ব ইউরোপ দখল, সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পূর্ব ইউরোপের সাম্যবাদ প্রভাব বলয় তৈরি। ঠিক আছে, পূর্ব ইউরোপ দখল। এবার ইউরোপের যদি আমরা ম্যাপটা দেখি, এখানে পেছনেও ম্যাপ দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড ম্যাপ। তো ইউরোপের যে ম্যাপটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাবো যে ইউরোপের যে পূর্ব অঞ্চল, ঠিক আছে, যেটা রাশিয়ার কাছে, ঠিক আছে, ইউরোপের যে পূর্ব অঞ্চল, ওপরে যে আমরা যদি এশিয়া, নিচে এই যে এশিয়া, ঠিক আছে, এশিয়ার একদম দক্ষিণ এশিয়া, এই যে এই ওপরের দিকটা, এই জায়গাটা ঘিরে কিন্তু আমাদের রাশিয়া। ঠিক আছে, রাশিয়ার এই সাইডটা আমাদের ইউরোপের এই জায়গাটা পূর্ব ইউরোপের কাছাকাছি। এবার পূর্ব ইউরোপের কাছাকাছি হবে, স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত দিক থেকে কিন্তু ওটা রাশিয়ার কি বেশি, মানে কি বলবো, রাশিয়ার জন্য ওই জায়গাটা যদি দখল হয়ে যায় তাহলে ওর জন্য বেশি সুবিধা হবে। আগে তো ইউক্রেন সবকিছু ইউএসএসআর এর মধ্যেই পড়ছিল, ঠিক আছে, এখন না হয় সেটা আলাদা হয়েছে, কিন্তু তার আগে কিন্তু সমগ্রটাই এক বিষয়ের মধ্যেই চলে আসছিল, এক ম্যাপের মধ্যেই চলে আসছিল। এবার এই পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়ন কর্তৃত্ব পূর্ব ইউরোপের সাম্যবাদী প্রভাব বলয় যেটা তৈরি হয়েছে, তার ফলেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছিল যে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিসের ষড়যন্ত্র? এই যে এরা যে নিজেদের সাম্যবাদী আদর্শকে পুরো বিশ্বতে ছড়িয়ে ফেলছে। ঠিক আছে, এবার ছড়িয়ে ফেলার পর কি হবে? করোনার মতন সব ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ছড়িয়ে গেলে তো কি হবে? ওরা ওদের আদর্শকে ছড়াতে পারবে না। এবার ইউএসএ বুঝতে পারছে যে আমার কাছে রয়েছে কি, ডলার।
ডলার দিয়ে সমস্ত কিছু চলছে। এবার আমার থেকে বেশি শক্তিশালী কেউ হয়ে যাবে সেটাকে আমি মানবো? অবশ্যই মানবো না। এই জন্য শুরু হলো কি আমাদের ক্ষমতার লড়াই। আমাদের এই জন্য কি শুরু হলো ক্ষমতার লড়াই, যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কিভাবে পারমাণবিক ফার্স্ট স্তরে পারমাণবিক শক্তি নিয়ে একটা ঝামেলা তৈরি হলো, সেকেন্ড স্তরে আমরা দেখতে পেলাম পূর্ব ইউরোপকে নিয়ে ঝামেলা শুরু হলো, আর থার্ড যে বিষয়টা সেটা কি ছিল, ট্রুম্যান নীতি 1947-এ আসছে। পিওয়াইকিউ ট্রুম্যান নীতি কত সালে এসছে, ঠিক আছে। এবার ট্রুম্যান নীতিতে কি বলছে, যুদ্ধ বিধ্বস্ত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে বা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, যাই হয়েছে না কেন, সেই সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেই দেশটা ছিল সেই দেশটা ছিল ইউরোপ। ইউরোপের পূর্ব অংশ, পশ্চিম অংশ, সমগ্র ইউরোপ কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। এবার এই ক্ষতিগ্রস্ত থাকার দরুন কি হয়েছে, পূর্ব ইউরোপের বা পশ্চিম ইউরোপের ক্ষতিগ্রস্ততার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিক সূচনা, সাম্যবাদের বিস্তার রোধ, কন্টেইনমেন্ট পলিসি, গ্রিস ও তুরস্ক, $400 মিলিয়ন কিন্তু এদেরকে কি গ্রান্ট করা হচ্ছে, টাকা দিয়ে কেনা হচ্ছে। বেসিক্যালি তোমার এই যে এখন যেরকম ভোটের রাজনীতিতে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি টাকা দিয়ে ভোটার কিনে নেওয়া হচ্ছে, হেন তেন, মানে এক সরকার বলছে তোমাদেরকে এই দেওয়া হচ্ছে, এই ভান্ডার টান্ডার দেওয়া হচ্ছে, আমরা তোমাদেরকে এই দেবো, আমাদেরকে ভোট দাও। এবার এই যে টাকা দিয়ে যে জায়গা কেনার যে রাজনীতি, সেটা কিন্তু আজকের না, সেই ঠান্ডা যুদ্ধ থেকে চলছে, ঠিক আছে। আমরা যারা বাংলায় থাকি তারা তো সব থেকে বেশি ভালো বুঝতে পারবো, ঠিক আছে। সাম্প্রতিক কালে যা যা হচ্ছে খবর যদি দেখো তাহলে বুঝতেই পারবে যে একদল বলছে আমরা এটা দেবো, অন্য দল বলছে এটা দেবো, দর কষাকষি চলছে। তো ঠিক ইউরোপকে নিয়েও কিন্তু এরকম দর কষাকষি চলছিল, ঠিক আছে। তারপর কি বলছে, লৌহ যবনিকা ও বিভক্ত ইউরোপ, ঠিক আছে। এবার এই যে এই ইস্ট, আমরা যে জার্মানি, ঠিক আছে, এই ইউএসএসআর দেখতে পাচ্ছ, সোভিয়েত ইউনিয়ন, আর এখানটা কি সোভিয়েত ইউনিয়ন কি করছে, এই পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এই পুরো অংশটা কিন্তু তখন ইউএসএসআর এর মধ্যেই ছিল, যেগুলো এখন ভেঙে ভেঙে আলাদা হয়েছে। এবার জার্মানিটা দেখতে পাচ্ছি এদের কিন্তু একদম কাছাকাছি, ঠিক আছে। কি করছে, চার্চিলের ভাষণে ইউরোপের এই বিভাজন স্পষ্ট হয়। এটি আক্ষরিক কোনো দেওয়াল ছিল না, বরং একটি আদর্শিক ও সামরিক সীমান্ত ছিল, যা ইউরোপকে দুভাগে বিভক্ত করেছিল। চার্চিল মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময় একটা ফুলটন বক্তৃতা দেয়, সেখানে গিয়ে বলে যে আমাদের এখানে আমাদের যে ইউরোপ আছে সেটা দ্বিবিভক্ত হয়ে গেছে। একদিকে রয়েছে কি পূর্ব ইউরোপ, একদিকে রয়েছে পশ্চিম ইউরোপ, ঠিক আছে। পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের দ্বারা ঘেঁষা, আর পশ্চিম ইউরোপ ইউএস বা ইউকে দ্বারা ঘেঁষা। এইটাকে আমরা লৌহ যবনিকা বলছি, ঠিক আছে। কে দিয়েছিল, ফুলটন বক্তৃতা, ঠিক আছে। এই বক্তৃতাটার নাম কি, ফুলটন বক্তৃতা। ফুলটনের এখানে ফুলটন বক্তৃতা, ঠিক আছে, ফুলটন বক্তৃতা। এবার দেখতে পাচ্ছি কি ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি, ঠিক আছে, অর্গানাইজেশন 4 এপ্রিল গঠন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে এটা গড়ে উঠছে সোভিয়েত সাম্যবাদের বিরুদ্ধে। আর ওয়ার্সো কত খ্রিস্টাব্দে গড়ে উঠছে, আমাদের ন্যাটো আর ওয়ার্সোর দেশগুলো দেখতে পাচ্ছ, যেখানে যেখানে আমরা ব্লু দিয়ে দেখতে পাচ্ছি সেগুলো কি আমাদের ন্যাটো দেশ, আর যেগুলো আমরা এই যে এটা হচ্ছে কিউবা, ঠিক আছে, যেগুলো আমরা রেড দিয়ে দেখতে পাচ্ছি সেগুলো কি আমাদের ওয়ার্সো দেশ, ঠিক আছে, ওয়ার্সো দেশ। এবার এই ম্যাপটার মাধ্যমে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে সমগ্র বিশ্ব কিন্তু একটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে না, একটা দুদিক থেকে একটা বিভাজন হয়ে যাচ্ছে। এটাই কিন্তু চার্চিল বলতে চাইছিলেন, ঠিক আছে। তারপর কি বলছে, ঠান্ডা লড়াইয়ের পর্যায়ক্রমের রেখাচিত্র, প্রত্যেকটা পর্যায় খুব ভালো করে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পর্যায় ধরে ধরে কিন্তু আমি আমাদের কনসেপ্ট ভিডিওতে করেছি, সেগুলো কিন্তু এখানে জাস্ট শর্টে বলছি। ফার্স্ট পর্যায়ে কি দেখতে পাচ্ছি, সূচনা ও তোমার ন্যাটো গঠন, বার্লিন অবরোধ, এই ঘটনাটা ফার্স্ট পর্যায়ে দেখতে পাচ্ছি, যেটা হয়েছিল কি 1945 থেকে 1963-র মধ্যে, ঠিক আছে। এখানে 53-তে একদম পিক করছে, একদম দেখো রাইজ হচ্ছে, একদম রাইজ হচ্ছে, ঠিক আছে, মানে একদম যুদ্ধ একদম তীব্র হয়ে এই বার গ্রাফের মাধ্যমে খুব সুন্দর করে ডিপিকশন করা হয়েছে যে যুদ্ধের তীব্রতা একদম উঠছে কখন। দেখো দ্বিতীয় পর্যায়ে দেখছে উত্তেজনা, প্রতিযোগিতা, স্টালিনের মৃত্যু, মহাকাশ দৌড়, ঠিক আছে। মহাকাশে স্টালিনের ইউরি গ্যাগরিন আমাদের ফার্স্ট মহাকাশ যাত্রী যেটা পাঠিয়েছিল কারা, ইউএসএসআর, ঠিক আছে, ইউএসএসআর। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মানুষ যারা গেছিল কি আমাদের চাঁদে, ঠিক আছে, চাঁদের প্রথম যে অ্যাপেলো পাঠানো হলো স্পেসশিপ, ঠিক আছে। তারপর তৃতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি কি কিউবা সংকট এবং বেতাতের পর্যায়, ঠিক আছে। কিউবা, যেখানটা এই যে আমাদের কিউবা দেখতে পাচ্ছ, যেখানটা ব্যালিস্টিক মিসাইল তৈরি রাখা হয়েছিল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, যেগুলো
কি ছিল, খুবই মানে বিধ্বংসী, যেগুলো এক একটা স্টেট, এক একটা রাজ্য ধ্বংস করার খুবই শক্তিশালী এক একটা যুদ্ধ জাহাজ ইউএসএসআর এসে রেখে দিয়েছিল। আর এইখানটা একটা প্রায় যুদ্ধ লাগা লাগা অবস্থা হয়ে গেছিল। তো এই মিসাইল গুলো যদি ছাড়তো তাহলে যে কোনো ইউএসএ, যে কোনো দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারতো, রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হতে পারতো। তারপরে কিউবার এই সংকটের পরপরই যুদ্ধ প্রশমনের যে ব্যাপারটা, সেটাকে দাতাত বলা হয়। সেটাও হচ্ছে সর্বোচ্চ উত্তেজনা এবং প্রশমন, উত্তেজনাটাকে একটু প্রশমিত হচ্ছে কোন সময় গিয়ে, তৃতীয় পর্যায়ে। আবার একটুখানি ডাউন সাইড ছিল, আবার রাইজ করলো ফোর্থ পর্যায়ে, যেখানটা দ্বিতীয় ঠান্ডা লড়াই ও অবসান, ঠিক আছে, আফগান আক্রমণ থেকে সোভিয়েত পতন, ঠিক আছে, রাইজ করে একদম 90s এর দশকে দেখতে পাচ্ছি আমরা, মানে আমাদের ঠান্ডা যুদ্ধ একদম শেষ হয়ে গেল, যেখানটা আমরা দেখতে পাচ্ছি এই আফগান আক্রমণ মানে এখানে ইউএসএসআর নিজের আফগানে নিজেদের একটা দল গঠন করলো, নিজেদের একটা সরকার গঠন করলো, তালিবানের রাইজ অফ তালিবান হলো, যেগুলো কিন্তু আমি আমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লাস আছে সেগুলোতে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার প্রক্সি ওয়ারের কথাটা কি, প্রক্সি ওয়ার আর কোরিয়া যুদ্ধ। প্রক্সি ওয়ার দুই মহাশক্তিধর দেশ নিজেদের মধ্যে যুদ্ধ না করে তৃতীয় কোনো দেশকে একে অপরের সমর্থ গোষ্ঠীর মধ্যে পরোক্ষভাবে যুদ্ধ পরিচালনা করে, ঠিক আছে। কোরিয়া সংঘাত যেটা হয়েছিল, উত্তর কোরিয়া সোভিয়েত সমর্থিত বনাম দক্ষিণ কোরিয়া মার্কিন সমর্থিত, ফলাফল কোরিয়া উপদ্বীপে স্থায়ী বিভাজন 38 ডিগ্রি অক্ষাংশ বরাবর। এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি কোরিয়া, নর্থ কোরিয়া, ঠিক আছে, আর সাউথ কোরিয়া রয়েছে। নর্থ কোরিয়া এখনো কিম জং উনের দ্বারা টোটালিটেরিয়ান একটা ব্যবস্থা ছিল, আর যেখানে দেখতে পাচ্ছি দুটো মহড়া ছিল, কি সুন্দর দেখানো হয়েছে, মানে জিনিসটা কি সুন্দর লাগছে না, এটাই ছিল এটার বিষয়, যে প্রত্যেকটা দেশকে এরা কি একটা মহড়া, নিজেদের যুদ্ধের মহড়া হিসেবে ইউজ করছিল, যেখানে দক্ষিণ কোরিয়াকে ইউজ করছিল কে ইউএসএ, আর উত্তর কোরিয়াকে কে ইউজ করছিল আমাদের ইউএসএসআর, ঠিক আছে। একটা যুদ্ধের কোরিয়া ওয়ার সব থেকে আমাদের ইতিহাসের সব থেকে বিধ্বংসী যুদ্ধ ছিল, ঠিক আছে, সাথে ভিয়েতনাম বড়। এবার প্রেক্ষাপট, চরম মুহূর্ত কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962, ঠিক আছে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে হয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের পিওয়াইকিউ তেও এসছে, যে দেখো এমন জায়গায় কিউবার এই জায়গায় রাখা হয়েছিল মিসাইল গুলো, আর প্রত্যেকটা জায়গাকে টার্গেট করা হয়েছিল, মায়ামি, ঠিক আছে, আলটানা, তারপর ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ইউএসএ চিকাগো, এই বিভিন্ন জায়গায় কিউবা এমন একটা জায়গা, স্ট্র্যাটেজিক পয়েন্ট, কৌশলগত জায়গা, কৌশলগত স্থান, ঠিক আছে, যেখান থেকে প্রত্যেকটা জায়গায় দেখো দূরত্বও দেওয়া আছে কিউবার থেকে, হ্যাঁ, কিউবার থেকে তোমাদের ডেনভারের দূরত্ব 1019 কিলোমিটার, ঠিক আছে। এই বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যদি এখানে আমাদের একটা ব্যালিস্টিক মিসাইল রাখা হয়, প্রত্যেকটা দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। ফলাফল, দুই পরশক্তি বুঝতে পারে যে পারমাণবিক যুদ্ধ মানে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, মানে একে অপরকে কিন্তু ও যতটা না ক্ষতি করবে অন্যজন ঠিক সেম লেভেলেরই ক্ষতি করতে পারে পরমাণু শক্তির দ্বারা, ঠিক আছে। তারপর কি শান্তি, এবার কি হলো আমাদের তাদের পর্যায়ে কি হলো, সময়কাল 1962 থেকে 73, পারস্পরিক উত্তেজনা কমানোর যে প্রক্রিয়া, পারস্পরিকের মধ্যে যে একটা যুদ্ধ অবস্থা, গরম একটা মারামারি অবস্থা, সেই অবস্থার থেকে যে শান্তির পর্যায়ে, সেটাকে দেতার পর্যায়ে বলছে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ, হটলাইন স্থাপন করা হলো, সল্ট 1 আর সল্ট 2, যেটা খুব ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ তে এসছে আমাদের, ঠিক আছে। কবে হয়েছে, সাল 1979, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ছিল এগুলো, ঠিক আছে। আর হেলেনস্কি ঘোষণা 1975, ইউরোপের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ঠিক আছে। তারপর কি বলছে, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ও সোভিয়েত পতন। ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি কিভাবে ঘটলো, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটলো সোভিয়েত পতনের মাধ্যমে, ঠিক আছে। সোভিয়েত এর মিখাইল গোরবাচেভ সংস্কার, মিখাইল গোরবাচেভ প্রবর্তিত গ্লাসনস্ট আর পেরিস্ট্রোইকা, ঠিক আছে। এই দুটো গ্লাসনস্টের মানে কি স্বচ্ছতা, আর পেরিস্ট্রোইকার মানে কি পুনর্গঠন, পিওয়াইকিউ এসছে, ঠিক আছে, এই দুটোর থেকে। তো এই দুটো সংস্কারের মাধ্যমে এরা কি করলো, নিজেদের যে বদ্ধ ব্যবস্থাটা পড়ে দেখতে পেয়েছিলাম আমরা, ঠিক আছে, বদ্ধ অর্থনীতি, সেটা উন্মুক্ত হয়ে গেল, ঠিক আছে। উন্মুক্ত হয়ে যাওয়ার মাধ্যমে কি হলো, উন্মুক্ত হয়ে যাওয়ার মাধ্যমে আমরা যে ফার্স্ট স্লাইডে পড়েছিলাম, সেকেন্ড স্লাইডে পড়েছিলাম, যে এদের এই যে বদ্ধ অর্থনীতি আর মুক্ত বাজারে পরিণত হয়ে গেল। বদ্ধ বাজারটা রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির থেকে মুক্ত বাজার হয়ে গেল, তার মানে কি আস্তে আস্তে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটালিজম বা পুঁজিবাদী আইডিওলজিটাকে সমর্থন করতে লেগে গেল। আর এইভাবে আমরা দেখলাম যে আমাদের যুদ্ধটা
সমাপ্তি ঘটলো। ঠিক আছে, এইভাবে আমরা দেখলাম আমাদের যুদ্ধটার সমাপ্তি ঘটলো। দ্বিমেরু থেকে এক মেরু, মানে দুটো দেশ ছিল, দুই কেন্দ্রে বিভক্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মেরু ছিল আর সোভিয়েত ইউনিয়নের একটা মেরু ছিল। তারপর থেকে সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। এবার কি হলো, পুরো মার্কিন যুক্তরাষ্ট্র কবজা করে নিল, যেটা এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ছিল আমাদের পুরো আমাদের এই ওয়ান শটে খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম তোদেরকে এই পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কেমন লেগেছে, আরো কিছু যদি তোদের কিছু ফিডব্যাক থাকে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে যদি ওয়ান শট করার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে থাক। আর তোরা প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিকুলা অ্যাপটা ডাউনলোড করে নে। আমাদের পোলয় 2.0 ক্লাস চলছে, আর সেখানে তোরা কিন্তু যে কোনো খুব মানে 4টে সাবজেক্ট খুব ভালো আর অ্যাফোর্ডেবল অফারে কিন্তু এখন অ্যাভেল করতে পারছিস। বেশি দেরি করিস না, চটপট চটজলদি কিন্তু আমাদের এই অফারগুলো নিয়ে নে। আর তোরা প্রলয় 2.0 ব্যাচ, যেটা ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ডিজাইন করা হচ্ছে, সেখানে কি পেয়ে যাচ্ছি, ভিডিও লেকচার, ক্লাস নোটস, ডিপিবি, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মাইন্ড ম্যাপ, হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাচ্ছি, সাথে বোর্ড লেভেল মক টেস্ট পেয়ে যাচ্ছি, হটস, ক্যারিয়ার মেন্টরশিপ, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টপারসদের চিট শিট, এই সমস্ত কিছু কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, আর প্রস্তুতি আমাদের স্কলারশিপ চলছে, সেখানটা কিন্তু তোরা যদি ভালো রেজাল্ট করিস তাহলে ম্যাট্রিকুলাতে তোরা 100% স্কলারশিপ পেয়ে যাচ্ছিস। আর যা যা আমাদের কন্টেন্ট মেটেরিয়াল আছে ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছিস উইদাউট মানে ইনভেস্টিং এনি মানি। ঠিক আছে, খালি তোদেরকে কি করতে হবে, নিজের সময়টাকে ইনভেস্ট করে এই পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, ক্লাসটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবি পলিটিক্যাল সায়েন্স ওয়ারিয়াররা আমার। আর এই রকম যদি শর্টস বা এরকম যদি ওয়ান শট ভিডিও দেখতে হয়, তাহলে কোথায় এসে দেখতে হবে, অনলি অন ম্যাট্রিকুলার চ্যানেলে। পড়তে থাক, ভালো থাক।